আজ 5 আগস্ট 2026। আজ থেকে ঠিক 2 বছর আগের দিকে যাচ্ছি। 2024 সালের এই একই দিনে প্রবল জনবিক্ষোভের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাংলাদেশ সরকারের অহংকার। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা। কিন্তু ইতিহাস কি কেবল সীমান্ত পেরিয়ে ওপার বাংলাতেই থমকে থাকবে, নাকি ওপার বাংলার সেই একই ভুল, সেই একই দাম্ভিকতা আর একই অগ্নিগর্ভ পরিস্থিতি আজ আমাদের এই বিশ্বগুরুর দেশেও পুনরাবৃত্তি হতে চলেছে? এক প্রাক্তন ব্রিটিশ মন্ত্রী ঘটনার ক্রোনোলজি বিশ্লেষণ করে বিস্ফোরক রাজনৈতিক ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, ভারতে যে জেনজি তরুণদের বিদ্রোহ শুরু হয়েছে তা নাকি মোদী সরকারের গদি পাল্টে দেওয়ার অনুঘটক হতে পারে। আজকে আমি নিরপেক্ষ কোনো গল্প বলতে আসিনি। আজ আমি মেলাবো ক্ষমতার সমীকরণ। বাংলাদেশের পতন থেকে আমরা কি সত্যি কিছু শিখলাম, নাকি আমাদের ক্ষমতার কুর্সিও এখন একই আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে? নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। সবার আগে এই দুটো খবরের দিকে নজর দিন। দুটো খবরের হেডিং দেখুন, গল্পটা তারপর বিস্তারিত বলছি। দেখলেন তো, ব্রিটেনের কনজারভেটিভ পার্টির প্রাক্তন এমপি এবং প্রাক্তন মন্ত্রী রোরি স্টুয়ার্ট, তিনি আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ছিলেন, কারামন্ত্রী ছিলেন, এমনকি 2019 সালে আন্তর্জাতিক উন্নয়ন সচিবের দায়িত্ব সামলেছেন। সম্প্রতি এক পডকাস্টে তিনি ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক বিশ্লেষণ দিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারতে মোদী সরকার এখন বড় বিপদে পড়েছে। কেন? স্টুয়ার্টের যুক্তি, ভারতে এই মুহূর্তে যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছে তা আসলে বাংলাদেশ স্টাইলের এক বিরাট অভ্যুত্থানের সূচনা হতে পারে। এমন এক জনবিক্ষোভ যা প্রবল ক্ষমতাশালী সরকারকেও গদি থেকে উৎখাত করতে বাধ্য করে। স্টুয়ার্ট সরাসরি বলছেন, আমার মনে হয় নরেন্দ্র মোদী এখন সত্যি সংকটে। আন্দোলনকারীদের প্রবল চাপে শিক্ষামন্ত্রীর ইস্তফা দেওয়াটা কিন্তু সরকারের দুর্বলতার একটা বিরাট বড় রাজনৈতিক সংকেত। স্টুয়ার্টের মতে, তরুণের এই ক্ষোভ কেবল একটি পরীক্ষা বাতিল কিংবা একজন মন্ত্রীর ইস্তফাতেই থেমে থাকবে না। এটা একটা বিশাল সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নিতে পারে। কেন তিনি বাংলাদেশ প্রসঙ্গের তুলনা টানলেন? কারণ বাংলাদেশেও তো শেখ হাসিনাকে আপাত দৃষ্টিতে অপরাজেয় মনে হতো। লার্জার দ্যান লাইফ ভাবমূর্তি তৈরি করেছিলেন হাসিনা। কিন্তু ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন যখন দাবানলের মতো ছড়ালো, শক্তিশালী সরকারও কিন্তু তাসের ঘরের মতোই ভেঙে পড়ল। স্টুয়ার্টের সোজা কথা, বাইরে থেকে কোনো সরকারকে যতই শক্তিশালী দেখাক না কেন, জনতার পঞ্জীভূত আক্রোশ উপচে পড়লে কোনো ক্ষমতাই কিন্তু টিকতে পারে না। মোদী নিজেকে এমন এক নেতা হিসেবে তুলে ধরেছেন যিনি কোনো চাপের মুখে নতি স্বীকার করেন না, পিছু হটেন না। সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর ইস্তফা কিন্তু স্রেফ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা একটা গভীর রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। বিগত 12 বছরে মোদী জমানার দিকেও আঙ্গুল তুলেছেন স্টুয়ার্ট। এতদিন যে কোনো জনবিক্ষোভ হলেই সরকার খুব সুকৌশলে তাদের গায়ে পাল্টা একটা লেভেল সেটে দিত। কখনো বামপন্থী, কখনো সেকুলার, তো কখনো মুসলিম, কখনো চীনা ফান্ডিং, তো কখনো বিদেশি ফান্ডিং পুষ্ট দেওয়ানি সমাজ। উদাহরণ চান? এনআরসি আর সিএ এর কথাই ধরুন। আন্দোলনটাকে স্রেফ মুসলিম অ্যাঙ্গেল দিয়ে পাকিস্তানপন্থী বা ভারত বিরোধী বানিয়ে পার পেয়ে গেছে সরকার। জর্জে সেরোস থেকে শুরু করে বিদেশি ষড়যন্ত্রের জুজু দেখানো হয়েছে। এতে কিন্তু মূল সমস্যাগুলো ঢাকা পড়ে গেছে। আন্দোলনকারীদের দেশপ্রেম আর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ট্রোল আর্মি নামিয়ে সমালোচকদের বদনাম করে ভয় দেখিয়ে মুখ বন্ধ করা হয়েছে। কিন্তু স্টুয়ার্টের পর্যবেক্ষণ অত্যন্ত স্পষ্ট। এবারের এই ছাত্র যুব আন্দোলনে সরকার কিন্তু পুরনো কোনো বাহানাই খাড়া করতে পারছে না। মনে করে দেখুন, এই আন্দোলনের শুরুর দিনগুলোতে আমিও কিন্তু ঠিক এই কথাটাই বারবার বলেছিলাম। এবার মোদী সরকার সত্যি ফাঁপড়ে পড়েছে। এই আন্দোলনকে হঠাৎ করে বামপন্থী, মুসলিম কিংবা বিদেশি ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়া এত সহজ নয়। কারণ এখানে সরাসরি যুক্ত সাধারণ ছাত্রছাত্রী, পরীক্ষার্থী এবং চাকরি প্রার্থী তরুণ সমাজ, যারা সব জাত ও সব শ্রেণীর প্রতিনিধি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? বিজেপির যে মধ্যবিত্ত শ্রেণী এতদিন অন্ধ সমর্থক বা কোর ভোটার বলে চিহ্নিত হতো, এবার কিন্তু সেই মধ্যবিত্ত সমাজও এই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছে। কারণটা জলের মতো পরিষ্কার। লড়াইটা এবার রুটি রুজির, লড়াইটা এবার সরাসরি নিজের সন্তানের পেটে টান পড়ার এবং তাদের অনিশ্চিত ভবিষ্যতের। রোরি স্টুয়ার্ট না আরো একটা মারাত্মক বিষয়ে পয়েন্ট আউট করেছেন। তিনি বলেছেন, এই তরুণদের আন্দোলনে ট্র্যাডিশনাল রাজনৈতিক স্লোগানের চেয়ে ঢের বেশি দাপট দেখিয়েছে মিম,
স্যাটায়ার, পোস্টার আর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। রাজনৈতিক ভাষাকে বুড়ো আঙ্গুল দেখে তরুণরা যখন রসবোধ আর ক্রিয়েটিভিটিকে হাতিয়ার বানিয়ে সরকারের বয়ানকে চ্যালেঞ্জ করেছে, তখনই কিন্তু চাল উল্টে গেছে। স্টুয়ার্টের স্পষ্ট ইঙ্গিত, আন্দোলনকারীরা যখন নিজেদের মতো করে ব্যঙ্গাত্মক বয়ান তৈরি করে, তখন কিন্তু সরকারের পক্ষে ওদের চট করে দেশবিরোধী বা কোনো নির্দিষ্ট মতাদর্শের এজেন্ট বলে দাগিয়ে দেওয়াটা কঠিন হয়ে পড়ে। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন প্রাক্তন এই ব্রিটিশ মন্ত্রী। তিনি বলছেন, এবারের আন্দোলনে পুলিশের লাঠি বা গ্রেপ্তারি ভয় মানুষকে আগের মতো দমিয়ে রাখতে পারেনি। অর্থাৎ ক্ষমতার যে দণ্ড ভীতি, সেটা কোথাও না কোথাও কাজ করা বন্ধ করে দিয়েছে। উল্টে অতি পুলিশি তৎপরতা কিন্তু আন্দোলনকে দমানোর বদলে আরো উস্কে দিয়েছে। ভারতের এই আন্দোলনের লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর গণহারে গ্রেপ্তারের ছবি আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। স্টুয়ার্ট বলছেন, আপাত দৃষ্টিতে আন্দোলনটা প্রশ্নপত্র ফাঁসের কিংবা পরীক্ষা ব্যবস্থার জট নিয়ে শুরু হলেও এর পেছনে আসল কারণ ছিল ছাই চাপা আগুন, ব্যাপক বেকারত্ব, সুযোগের চরম অভাব আর দেশের প্রতিষ্ঠানগুলোর উপর থেকে আস্থা হারিয়ে যাওয়া। অর্থাৎ স্ফুলিঙ্গটা প্রশ্ন ফাঁসের হলেও ক্ষোভ ছিল সামগ্রিক ব্যবস্থার বিরুদ্ধে। এখানেই শেষ নয়, মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি মারাত্মক দুর্নীতির অভিযোগ তুলেছেন স্টুয়ার্ট। তার দাবি, এই সরকার যে কোনো ভিন্নমত আর প্রতিবাদকে জোরজবরদস্তিকর দমন করে। প্রশ্ন তুললে ঘাট ধরে হাজতে ভরে দেওয়া, পুলিশি মামলা দেওয়া আর প্রশাসনিক চাপ সৃষ্টি করাটাই এদের দস্তুর। গোপন করেননি ভারতের মূলধারার সংবাদ মাধ্যম তথা দরবারি মিডিয়ার ভূমিকাও। তিনি বলেছেন, টিভি চ্যানেলগুলোতে সরকারের প্রভাব এবং নিয়ন্ত্রণ অত্যন্ত প্রকট, কিন্তু এই জেনজি বা নব্য প্রজন্মের আন্দোলনকারীরা সেই মিডিয়াকে পাত্তাই দেয়নি। তারা তাদের নিজস্ব বিকল্প তথা মাধ্যম বানিয়ে নিয়েছে। টিভির দিকে না তাকিয়ে তরুণ সমাজ সরাসরি ইনস্টাগ্রাম ভিডিও, মিম আর ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে সাধারণ মানুষের মনের কাছে পৌঁছে গেছে। সোজা কথায়, মূলধারার দরবারি মিডিয়াকে এরা পুরোপুরি বয়কট করেছে। এই সমস্ত পরিস্থিতি বিশ্লেষণ করে স্টুয়ার্টের দাবি, ভারতে হওয়া এই ছাত্র আন্দোলন মোদী সরকারের জন্য এক বিরাট রাজনৈতিক চ্যালেঞ্জের ভিত্তি এবং গদি উল্টানোর আসল সূচনা হতে পারে। আর ঠিক এই জায়গাতেই তিনি এই পুরো চিত্রনাট্যের তুলনা টেনেছেন বাংলাদেশে ঠিক 2 বছর আগে গণ অভ্যুত্থানের সঙ্গে। বাংলাদেশে ঠিক কি নিয়ে পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হয়েছিল, শক্তিশালী শেখ হাসিনা সরকারই বা এমন কি ভুল করেছিল, সেটা সংক্ষেপে বোঝার পর আসছে আমাদের মূল বিষয়ে, যে কিভাবে মোদী সরকার এখন ভারতের আন্দোলনকারী তরুণদের বাবা মাকে পর্যন্ত ভয় দেখাতে শুরু করেছে। নিজের মাকে দেওয়া একটা গাল শুনে দেশের প্রধানমন্ত্রীর মন খুব কেঁদে উঠেছিল, তাই না? কিন্তু আজ তারই দলের পেটুয়া বাহিনীর অত্যাচারে এক অনাথ নাবালিকা মেয়েকে নিয়ে এক বিধবা মা যে দুয়ারে দুয়ারে কেঁদে ফিরছেন, তার খবরটা রাখে কে? পুলিশের ধমক আর গুন্ডাদের হুমকির চোটে সেই মা আজ ঘর ছাড়া। একটা অত্যন্ত লজ্জাজনক আর চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে, যা শুনে যে কারো গা শিউরে উঠবে। প্রোটেস্টার মাদার ইন হাইডিং আফটার কন্টিনিউড হ্যারাসমেন্ট ওভার। এ খবরে পরে আসছে, তবে তার আগে বাংলাদেশ চলুন। 2 বছর আগে বাংলাদেশের সেই অগ্নিগর্ভ পরিস্থিতিটা একবার মনে করে দেখুন। রাজনৈতিক পালাবদলের ঠিক আগে ঠিক কোন কোন ইস্যু নিয়ে সে দেশের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ তুঙ্গে উঠেছিল? একই সঙ্গে ভেবে দেখুন তো, সেই একই সংকট, সেই একই লক্ষণগুলো আজ আমাদের দেশও দেখতে পাচ্ছে কিনা। বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সে দেশের সাধারণ মানুষ, বিরোধী দল, এমনকি রাষ্ট্রসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একের পর এক গুরুতর অভিযোগ তুলেছিল। ঘটনার শুরু 2011 সালে। তার আগে পর্যন্ত বাংলাদেশের নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতো, কিন্তু 2011 সালে এক আদালতের রায়কে হাতিয়ার করে শেখ হাসিনার সরকার সংবিধানের 15তম সংশোধনী এনে সেই ব্যবস্থাটাই বিলুপ্ত করে দিল। বিরোধীদের স্পষ্ট দাবি ছিল, প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনাকে রেখে কখনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ফলাফল কি হলো? 2014 সালের নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি ভোট বয়কট করলো। লড়াইটাই মাঠে মারা গেল। সাধারণ মানুষ ভোটের উপর থেকে ভরসা হারিয়ে ফেললো। এরপর এলো 2018 সালের নির্বাচন। সেখানে উঠলো ব্যাপক কারচুপির অভিযোগ। ভোট শুরু হওয়ার আগে নাকি ব্যালটে ছাপ মেরে বাক্স ভরা হয়ে গেছিল, ঠিক যেমনটা ভারতে ইভিএম হ্যাক বা কারচুপি নিয়ে বারংবার অভিযোগ ওঠে। বাংলাদেশের ভোটের দিন বিরোধী পোলিং এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভয় দেখানো আর ক্ষমতাসীন দলের বুথ দখলের ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছিল। পরিসংখ্যানটা শুনলে অবাক হবেন। 2018 নির্বাচনে 300টি আসনের মধ্যে 298টিতে ভোট হয়, যার মধ্যে একা আওয়ামী লীগ জোট জিতে যায় 288টি আসন। বোঝা গেল
স্বৈরাচারী হাসিনা গোটা নির্বাচন কমিশনের উপর সরকারের চরম কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এরপর এলো 2024-এর নির্বাচন। বিরোধী দল আবারও সেই ভোট বয়কট করলো, কিন্তু এবার গণতন্ত্রের লোক দেখানো প্রহসন বজায় রাখতে এক নতুন চক্রান্ত করা হলো। প্রধান বিরোধী দল লড়ছে না দেখে শেখ হাসিনা নাকি নিজের নকল বিরোধী দল তৈরি করে নিলেন। নিজের দলের লোকদেরই নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেখানো হলো দেশে নাকি অবাধ নির্বাচন হচ্ছে। ভেবে দেখুন, ভারতের প্রেক্ষাপটে যখন প্রশ্ন ওঠে ওই পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন বিরোধীরা একযোগে ভোট বয়কট করছে না, তখন কিন্তু অনেকেই উত্তর দেন বিরোধীরা সরে দাঁড়ালে শাসক দল ছোট ছোট দল বা নির্দল প্রার্থী দাঁড় করিয়ে কৃত্রিম বিরোধী বানিয়ে নেবে। তাই তো বানিয়ে ফেলেছে। পশ্চিমবঙ্গে তৃণমূলের যে গোষ্ঠী তথাকথিত বিরোধী দল, তারা কি সত্যি বিরোধী নাকি বিজেপির হাতের পুতুল? অন্যদিকে লোকসভায় তৃণমূলের 20 জন সাংসদ একটা অনামী দলে যোগ দিয়ে এবার সরাসরি বিজেপিতেই ভিড়ে যেতে চাইছে। যে কোনো স্বৈরাচারের প্রথম লক্ষণ হচ্ছে সিস্টেমিক অপোজিশন তৈরি করা, অর্থাৎ এমন বিরোধী যারা আদতে শাসকেরই হাতের পুতুল। ভারতের সাংসদ কেনা বেচান নতুন কিছু নয়, কিন্তু ইদানিং যে গতিতে আর খুল্লাম খুল্লা সেটা চলছে তা দেখে রকেটও লজ্জা পাবে। এই খেলাটাই কিন্তু বাংলাদেশে খেলেছিলেন শেখ হাসিনা। তবে মনে রাখবেন, এই জালিয়াতি বেশি দিন টেকেনি। শুধু তাই নয়, নির্বাচনের মুখে সমস্ত বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা, বহু পুরনো কাল্পনিক মামলা খুঁচিয়ে তুলে আচমকা হামলা চালানো, বিরোধী প্রার্থীদের মনোনয়ন খারিজ করা এবং পুলিশের হাত দিয়ে গোপনে শত্রু দমনের অভিযোগ উঠেছিল শেখ হাসিনার বিরুদ্ধে। ফরম্যাটটা চেনা লাগছে কি? বাংলাদেশের দিকে আরো একটু চোখ মেললেই দেখবেন কিভাবে সেখানকার বিচার বিভাগকে ব্যবহার করে জনবিক্ষোভের আগুনে ঘি ঢালা হয়েছিল। আদালতের কয়েকটি নির্দিষ্ট রায় সে দেশে বিক্ষোভের স্ফুলিঙ্গ তৈরি করেছিল। দূর দেশে যাওয়ার দরকার নেই, ঘরেই মণিপুরের দিকে তাকান তো। আদালতের স্রেফ একটা রায়ের জেরে মণিপুর আজ 3 বছরেরও বেশি সময় ধরে জ্বলছে। সেই আগুন নিভানোর সদিচ্ছা কারণ নেই। এদিকে ভারতের পরীক্ষা ব্যবস্থার কেলেঙ্কারি প্রতিবাদে আন্দোলনকারী তরুণদের উপর কি অত্যাচার চলছে, আর আমাদের দেশের সর্বোচ্চ আদালত বা সেখানে বসা প্রধান বিচারপতি সূর্যকান্ত কেমন নির্দেশ দিচ্ছেন, কিভাবে বিচার প্রার্থীদের দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, তা তো আপনারা নিজের চোখেই দেখছেন। বাংলাদেশের মিডিয়ার ভূমিকা নিয়েও চরম ক্ষোভ তৈরি হয়েছিল। যারা স্বাধীন সাংবাদিকতা করতেন বা সরকারকে প্রশ্ন করতেন, তাদের উপর একের পর এক ভুয়ো ও দমনমূলক ধারায় মামলা ঠুকে দেওয়া হতো। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কালা কানুন এনে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছিল। অবস্থা এমন জায়গায় পৌঁছেছিল যে খোদ সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা একটা প্রথম সারির সংবাদপত্রকে গণতন্ত্র ও জনগণের শত্রু বলে দাগিয়ে দিয়েছিলেন। কেমন চেনা কৌশল লাগছে, তাই না? যে প্রশ্ন তুলবে তাকেই দেশবিরোধী বা রাষ্ট্রের শত্রু বানিয়ে দাও, আর যখনই আন্দোলন দমানো না যেত অমনি বন্ধ করে দেওয়া হতো। ইন্টারনেট, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দশা দেখুন। বাংলাদেশ সংসদ কার্যত একদলীয় আখড়ায় পরিণত হয়েছিল। পুলিশকে বানানো হয়েছিল রাজনৈতিক হাতিয়ার। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা তো কবেই ধুয়ে মুছে সাফ। দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হতো মানুষের গুম করা আর খুনের জন্য। দুর্নীতি দমন কমিশন আজ কাজ করতো বেছে বেছে স্রেফ বিরোধীদের শায়েস্তা করতে। এবার ভারতে আসুন। আজ আমাদের দেশের সিএজির কি হাল? আগের মতো নিরপেক্ষ অডিট রিপোর্ট কি আর আসে? ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এজেন্সিগুলো আজ কি করছে তা তো জলের মতো পরিষ্কার। কাজ স্রেফ দুটো বিরোধীদের কোণঠাসা করা আর বড় বড় শিল্পপতিদের নিশানা বানিয়ে ব্যবসাগুলো প্রিয় শেঠজিদের হাতে তুলে দেওয়া। আর অন্যদিকে শাসক দলের লোকেদের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে দেওয়া। বাংলাদেশেও ঠিক এভাবেই মানবাধিকার সংগঠনগুলোকে নিশানা করা হচ্ছিল। ভারতের গল্পটাও কি আলাদা কিছু? বাংলাদেশেও আন্দোলনকারী ছাত্রদের কোনোদিন নাগরিক বলে মনে করা হয়নি। ওদের ভাবা হয়েছিল রাজনৈতিক শত্রু। শান্তিপূর্ণ ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগের সশস্ত্র গুন্ডা বাহিনী। ভারতে আজ কি হচ্ছে? এখানে নামিয়ে দেওয়া হয়েছে ট্রোল বাহিনী আর গুন্ডাদের গ্যাং। তারা এখন খুঁজে খুঁজে বের করছে আন্দোলনকারী জেনজি তরুণ তরুণীদের। ফোন করে দেওয়া হচ্ছে হুমকি, সৃষ্টি করা হচ্ছে মানসিক চাপ। এমনকি ছোট ছোট কম বয়সী মেয়েদের পর্যন্ত ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। সংক্ষেপে বলতে গেলে আজ ভারতে যা যা ঘটছে তার প্রতিটা অধ্যায় প্রতিবেশী বাংলাদেশে আগেই ঘটে গেছে। প্রশ্ন তোলা মানুষকে দেশদ্রোহী বানানো, তাদের পেটানো, জেলে পোড়া, মিথ্যে মামলায় ফাঁসানো আর ট্রোল করে বদনাম করা, সবটাই হাসিনার বাংলাদেশ ট্রাই করে ফেলেছে। তাহলে ফলাফলটা কি হলো?
যেসব স্বৈরাচারী শাসক গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তছনছ করেছিল, আজ নিজেদের দেশে ফেরার সাহসটুকু তাদের নেই। শেখ হাসিনাকে আজ প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে এসে আশ্রয় নিতে হয়েছে। কিন্তু লাখ টাকার প্রশ্ন হলো, প্রতিবেশীর ঘরে জ্বলতে থাকা আগুন দেখেও এরা শিক্ষা নিচ্ছে না কেন? এরা কেন বুঝতে পারছে না যে একটা সীমার পর মানুষকে আর ভয় দেখিয়ে বা পিষে মেরে রাখা যায় না? যখন পিঠ দেওয়ালে ঠেকে যায়, যখন অস্তিত্বর পেটের উপর সরাসরি টান পড়ে, তখন কিন্তু ওই পুলিশি লাঠি, টিয়ার গ্যাস আর বুটের শব্দ কাজ করা বন্ধ করে দেয়। আপনারা স্ক্রিনে খবরটা দেখুন, প্রধানমন্ত্রীকে নিয়ে একটা মন্তব্যের অজুহাতে কিভাবে এক আন্দোলনকারী কিশোরী আর তার পরিবারকে ক্রমাগত হেনস্থা করা হয়েছে। বাধ্য হয়ে আজ সেই নাবালিকা মেয়েটিকে নিয়ে তার মা আত্মগোপন করে আছেন। প্রধানমন্ত্রীর অন্ধভক্তদের হাত থেকে বাঁচতে তারা আজ পলাতক, কারণ রাইট উইং অ্যাকাউন্টগুলো থেকে সোশ্যাল মিডিয়ার মেয়েটির বাড়ির ঠিকানা ভাইরাল করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট, যারা আন্দোলন করছেন, যারা সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের ভয় দেখাও, হুমকি দাও, অকাত বুঝিয়ে দাও আর মুখ বন্ধ করাও। মনে করে দেখুন, যখন প্রধানমন্ত্রী মাঝরাতে রিল বানিয়ে অত্যন্ত দরদ দেখিয়ে বলেছিলেন এরা বিভ্রান্ত শিশু, আমি এদের ক্ষমা করে দিতে চাই, ঠিক তখনই বিশ্লেষকরা যা বোঝার বুঝেছিলেন। আমরাও বলেছিলাম এটাই শাসকের স্ট্র্যাটেজিক ডাইভার্সন নীতি। মুখে যখন বলছেন ক্ষমা করতে চাই, তখন ভেতরে ভেতরে আসল প্রতিশোধের নীল নকশা তৈরি হচ্ছে। আজ বাস্তবে ঠিক সেটাই ঘটেছে। পত্রিকার কাছে সেই অসহায় মা ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ভেবেছিলাম প্রধানমন্ত্রী ক্ষমা করার কথা বলার পর হয়তো হেনস্থা কমবে, কিন্তু ঘটলো ঠিক উল্টোটা। সোশ্যাল মিডিয়ায় ফের নতুন করে চরিত্র হনন আর হিংসা ছড়ানো শুরু হলো। সেই মা বলছেন, আমি ক্লান্ত, আমি বিধ্বস্ত, আমার কাজটা পর্যন্ত চলে গেছে। বাড়িতে ঘন ঘন পুলিশ আর অচেনা বিপজ্জনক লোকেরা আসতে শুরু করায় ভিটে মাটিটাও ছেড়ে পালানো ছাড়া আমার কাছে আর কোনো পথ ছিল না। ভেবে দেখুন, 2011 সালে স্বামী মারা যাওয়ার পর টিউশন পড়িয়ে যে মা একা হাতে নিজের ছোট মেয়েটিকে বড় করেছিলেন, আজ তিনি প্রাণ ভয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। কার ভয়ে? তথাকথিত মহামানবের অনুগামী আর তার দলের পেটুয়া বাহিনীর ভয়ে। তাদের আইনজীবী পর্যন্ত খোলাখুলি বলছেন এই মুহূর্তে লুকিয়ে থাকাই সবচেয়ে নিরাপদ। কিন্তু আসল প্রশ্নটা এখানেই, এভাবে সন্ত্রাস ছড়িয়ে কি 140 কোটি মানুষের দেশকে চিরাচরিতভাবে স্তব্ধ করে রাখা সম্ভব? গত 12 বছর ধরে শাসক দল ভেবেছিল এই দেশের তরুণ সমাজ, এই দেশের সাধারণ মানুষ হয়তো আর কোনোদিন প্রতিবাদে মাথা তুলে দাঁড়াবে না। কিন্তু সময়ের নিয়মে যে সেই ধারণা চুরমার হতে শুরু করেছে, তা আজ আমরা সবাই নিজের চোখে দেখতে পাচ্ছি। প্রশ্নটা কিন্তু এখন আর গোপন নেই। সরকারের এই ভয় দেখানোর রাজনীতি, এই প্রশাসনিক গুন্ডামি দেখে মানুষ যদি আবারও একজোট হয়ে রাজপথে নেমে আসে, তখন ক্ষমতা কি করবে? তখন কি সাধারণ মানুষের উপর AK-47 এর গুলি চালানো হবে? লাখো লাখো তরুণকে কি বুলেটে ঝাঁঝরা করে দেওয়া হবে? কারণ দেশের মানুষ কিন্তু আজ বুঝে গেছে আপনাদের কোনো প্রতিশ্রুতিতে আর ভরসা করা যায় না। আপনারা তো সবার সামনে বুক ফুলিয়ে প্রতিশ্রুতি দিয়ে আন্দোলনের মুখ বন্ধ করিয়ে সেই প্রতিশ্রুতি ভেঙেছেন। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিবাদ থামিয়ে দেওয়ার খেলা তো আপনারা খেলেই ফেলেছেন। তার চেয়ে বড় আর মারাত্মক বিষয় কি জানেন? গত 12 বছর ধরে মনে হয়েছিল এই দেশের জনতা কখনো শাসকের বিরুদ্ধে ক্ষোভ জানানোর সাহসই পাবে না, কিন্তু যে তীব্র ক্ষোভ আর পুঞ্জীভূত প্রতিবাদ থেকে ভারতের এই জেনজি তরুণ সমাজ রাস্তায় নেমেছিল, সেই মূল সমস্যাগুলোর কিন্তু একটা সমাধানও হয়নি। উল্টে কি করা হলো? বিতর্কিত এক মুখকে সরিয়ে শিক্ষামন্ত্রী পদে এমন একজনকে বসানো হলো যিনি আরো বেশি বিতর্কিত। এদিকে বাজারের আগুন, লাগামহীন বেকারত্ব, একের পর এক প্রশ্নপত্র ফাঁস, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, খাবারের ভেজাল, বুক ফুলিয়ে পেট্রোলে ভেজাল আর পুলিশি অমানবিক নির্যাতন। প্রতিটি ইস্যু কিন্তু দিনে দিনে আরো মারাত্মক আকার ধারণ করছে। একটা সমস্যাও থামেনি, বরং দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনিক এই দৌরাত্ম্য আর গুন্ডামি যদি ব্যাকফায়ার করে, তবে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। সম্ভবত দেশের ভেতরের এই বিপজ্জনক হাওয়া আর ক্ষোভের আগ্নেয়গিরিটা অনুধাবন করেই ব্রিটেনের প্রাক্তন মন্ত্রী রোরি স্টুয়ার্টকে বলতে হয়েছে ভারতের মোদী সরকার এখন চরম সংকটে। তরুণদের এই আপাত শান্ত আন্দোলনই আসলে ক্ষমতার পালাবদল আর এক বিরাট রাজনৈতিক পরিবর্তনের আসল সূচনা হতে চলেছে। ভুলে যাবেন না, ইতিহাস কিন্তু কাউকেই ক্ষমা করে না।
বুটের শব্দ আর চাবুকের ভয় দেখিয়ে রাজপথকে হয়তো সাময়িক স্তব্ধ করা যায়, কিন্তু ক্ষোভের যে বারুদ আজ কোটি কোটি তরুণের বুকে জমছে তা বিস্ফোরণের জন্য তৈরি। ক্ষমতার অহংকারে মত্ত শাসকরা যদি ভেবে থাকেন এই আন্দোলন উড়ে যাবে, তবে তারা ভুলের স্বর্গে বাস করছেন। বাতাস কিন্তু দিক বদলাচ্ছে। আজ না হোক কাল জনতার এই বাঁধ ভাঙা রোষ সিংহাসনের প্রতিটি ইটকে নাড়িয়ে দেবেই দেবে। কারণ ইতিহাস সাক্ষী, শাসক যতই শক্তিশালী হোক না কেন, জনতার দাবির সামনে দিন শেষে তাকে হাঁটু মুড়ে বসতেই হয়। আপনার কি মনে হয় ভারত কি সত্যি এক ঐতিহাসিক পট পরিবর্তনের দোরগোড়ায়? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরো ধারালো বিশ্লেষণের জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং দেখতে থাকুন দৈনিক সংবাদ। শুধু নামই যথেষ্ট।